যারা ভারতীয় রেলওয়েতে চাকরি করব বলে ভাবছো তাদের জন্য 2026 সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বছর। তার কারণ 2026-এ রেলওয়ে কিন্তু প্রচুর এক্সাম কন্ডাক্ট করাবে। শুরুতেই তোমরা দেখেছো গ্রুপ ডির পরীক্ষা হয়ে গেছে, এএলপির পরীক্ষা হয়ে গেছে, মার্চে রয়েছে আমাদের টেকনিশিয়ানের পরীক্ষা, এবং তারপরে 16 মার্চ থেকে শুরু হচ্ছে আমাদের এনটিপিসির পরীক্ষা, তারপরে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাও কিন্তু পরপরই হতে থাকবে। রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা হবে, এনটিপিসির ফর্ম ফিল আপ আবার হবে 2026-এ, তার পরীক্ষা হবে, এএলপির পরীক্ষা, টেকনিশিয়ানের পরীক্ষার ফর্ম ফিল আপ আবার শুরু হবে, এবং 2026-এর শেষের দিকে আমরা কিন্তু আবার গ্রুপ ডির ফর্ম ফিল আপ দেখতে পারি। কারণ এটা 2025-এর ফর্ম ফিল আপ হচ্ছে, 26-এর কিন্তু ফর্ম ফিল আপ গ্রুপ ডির জন্য আবার হবে। তো আমাদের হাতে কিন্তু সময় কম, কারণ রেলওয়ে কিন্তু তোমাকে সময় দেবে না, পর কিন্তু এক্সাম চলতে থাকবে। তুমি যদি প্রিপারেশন ঠিক সময় মতো না নাও এবং পরীক্ষার প্রিপারেশন যদি না করতে থাকো, না করতে পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পিছিয়ে পড়বে। কারণ অগণিত ছেলে পরীক্ষা দিচ্ছে, প্রচুর ছেলে পিলে পরীক্ষা দিচ্ছে, কম্পিটিশন হাই লেভেলের রয়েছে। তোমাকে প্রিপারেশন শুরু করতে হবে এবং এখন থেকে শুরু করতে হবে। যারা প্রিপারেশন করোনি তারা এখন থেকে প্রিপারেশন কিন্তু ভাই শুরু করে দাও। তো আজকের ক্লাসের মধ্যে তোমাদেরকে বলবো যে রেলওয়ের বিগত বছরের প্রশ্নপত্র, মানে রিসেন্ট পরীক্ষায় 2025-এ যে পরীক্ষাগুলো হয়েছে, 2024-এ যে পরীক্ষাগুলো হয়েছে, এই রিসেন্ট পরীক্ষায় রেলওয়ে কি কি প্রশ্ন দিচ্ছে, কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। চলে আসো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন দিয়েছে আরআরবি এনটিপিসি। কি বলেছে? বলেছে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রধান গ্যাসের নাম কি? মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাসটা উৎপন্ন হচ্ছে। দেখো কার্বন ডাইঅক্সাইড, CO2 দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড, O2 মানে হচ্ছে অক্সিজেন, N2 মানে নাইট্রোজেন, এবং H2 মানে হচ্ছে বাবা হাইড্রোজেন। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা জানি অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সহজ প্রশ্ন, আস্তে আস্তে সহজ থেকে কঠিনের মধ্যে যাব। এবারে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া থেকে আর কি কি প্রশ্ন দিতে পারে। দেখো সালোক সংশ্লেষ সবুজ উদ্ভিদদের মধ্যে হয় যেখানে ক্লোরোফিল আছে। ক্লোরোফিল থাকলে সেখানেই সালোক সংশ্লেষ হবে, ক্লোরোফিল না থাকলে সেখানে সালোক সংশ্লেষ হবে না। তাহলে প্রথম প্রশ্ন আমরা এটাই পেয়ে গেলাম যে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল থাকতেই হবে, এবং তার সঙ্গে কি লাগবে? তার সঙ্গে সূর্যের আলো রাখবে। এই জন্য দিনের বেলায় সালোক সংশ্লেষ হয়, রাত্রেবেলা হয় না। তো দিনের বেলায় অধিক আলোতে সালোক সংশ্লেষ হচ্ছে, সূর্যের উপস্থিতিতে সালোক সংশ্লেষ ঘটছে। স্যার আর কি কি লাগছে? আর লাগছে জল। এরা মূলের সাহায্যে কি নিচ্ছে? জল নিচ্ছে, প্লাস খনিজ লবণ নিচ্ছে। তাহলে এই জল, খনিজ লবণ নিচ্ছে। এরা বাতাসের থেকে কি নিচ্ছে? কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড এরা গ্রহণ করছে বাতাসের থেকে। আর কি নিচ্ছে? না সূর্যালোক নিচ্ছে, নিয়ে বিক্রিয়া করছে। স্যার কি বিক্রিয়া হচ্ছে? দেখো বিক্রিয়াটা একটু বলে দিই, মনে রাখবে। CO2 6টা কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে সঙ্গে 12টা জল, 12খানা জলের অণু সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোক দিয়ে দিলে এবং ক্লোরোফিলের সাহায্যে এরা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে পাতায় উৎপন্ন করবে কি বাবা? 6H12O6, এর নাম বাবা গ্লুকোজ। তাহলে গ্লুকোজ তৈরি করবে। গরমকাল পড়ছে, এই খাওয়ার গ্লুকোজ না বাবা, গ্লুকন্ডি না, এ হচ্ছে গ্লুকোজ, শর্করা তৈরি করবে, এবং তার সঙ্গে সঙ্গে 6খানা অক্সিজেন তৈরি করবে আর 6খানা জল তৈরি করবে। তাহলে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি কি লাগে। কি কি লাগছে বাবা? কার্বন ডাইঅক্সাইড লাগছে, বাতাসের থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। আর কি লাগছে? না সূর্যালোক নিচ্ছে, ওপর থেকে সূর্যালোক নিচ্ছে। আর কি নিচ্ছে? জল নিচ্ছে, মূলের সাহায্যে জল নিচ্ছে। কোথায় যাচ্ছে এগুলো? না পাতার মধ্যে যাচ্ছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে যাচ্ছে, ক্লোরোফিল যেখানে রয়েছে সেখানে যাচ্ছে, গিয়ে বিক্রিয়া করছে। কি উৎপন্ন হচ্ছে? উৎপন্ন হচ্ছে এখানে আমাদের C6H12O6, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। আর কি উৎপন্ন হচ্ছে? না অক্সিজেন উৎপন্ন হচ্ছে আর জল উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে সালোক সংশ্লেষের পুরো বিক্রিয়া। পড়ে রাখবে, পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। চলে এসো পরের প্রশ্ন। দেখো গ্রুপ ডি 2026 জানুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষা আসা প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি নিউক্লিয়ন নামে পরিচিত? নিউক্লিয়ন কোনটাকে বলা হচ্ছে? কোন কণিকাকে? শুধুমাত্র ইলেকট্রনকে? না। প্রোটন আর নিউট্রনকে? শুধুমাত্র নিউট্রনকে হবে না, শুধুমাত্র প্রোটনকে হবে না, প্রোটন প্লাস নিউট্রন এই দুটোকে নিউক্লিয়ন বলা হয়। প্রোটন আর নিউট্রন স্যার কোথায় আছে? চলো পরমাণুর গঠন একবার তোমাকে দেখিয়ে দিই। দেখো পুরো পরমাণুকে যদি আমরা দেখি 3D মডেলের মাধ্যমে, তাহলে আমরা দেখব ভেতরের এই সূক্ষ্ম জায়গায়, ভেতরের এই ছোট্ট জায়গায়, ক্ষুদ্র জায়গায় প্রোটন আর নিউট্রন বলে দুটো কণিকা আছে। এটাকে বড় করে দেখলে দেখো প্রোটন কণিকা আছে, এগুলো প্লাস চার্জ প্রোটন, আর এগুলো হচ্ছে নিস্তড়িত, এগুলো হচ্ছে নিউট্রন। তাহলে নিস্তড়িত কণিকা হচ্ছে নিউট্রন আর পজিটিভ কণিকা হচ্ছে প্রোটন। এই দুটো ঠিক মাঝখানে থাকে, খুব ক্ষুদ্র জায়গায় থাকে।
এটাকে পরমাণুর নিউক্লিয়াস বলে। তো এটাও প্রশ্ন দিয়েছে যে পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণিকা আছে। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে বাবা, আর নিউট্রন আছে। তাহলে এই প্রোটন আর নিউট্রন একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় রয়েছে, এটাকে আমরা বলি পরমাণুর নিউক্লিয়াস, এটাকেই আমরা বলি নিউক্লিয়ন, এটাকে আমরা কি বলছি, নিউক্লিয়ান। এবং এই প্রোটন আর নিউট্রন সংখ্যার যে যোগফল, এই যোগফলকে আমরা বলি ভর সংখ্যা, পরমাণুর ভর সংখ্যা নাম দিয়ে দিই। আর বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে, ইলেকট্রনগুলো বাইরের বিভিন্ন কক্ষপথে এরকম ভাবে আবর্তন করছে। তাহলে এগুলো মনে রাখবে কনসেপ্টগুলো। পরের প্রশ্নে চলে এসো, আরআরবি টেকনিশিয়ান 2024-এ আসা প্রশ্ন, বলেছে কোনো বস্তু একটি তরলে ভাসবে যখন বস্তুটির ঘনত্ব কি হবে। দেখো অপশন বলেছে তরলের ঘনত্ব অপেক্ষা বেশি, যদি তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হয় তাহলে ও ডুবে যাবে, যদি তরলের ঘনত্ব অপেক্ষা বস্তুর ঘনত্ব বেশি হয় ও কি করবে, ডুবে যাবে। বলেছে তরলের ঘনত্বের সমান, যদি তরলের ঘনত্বের সমান হয় তাহলে ও ডুবে ডুবে ভাসবে, ডুবে ডুবে জল খাবে। তাহলে এখানে তরলের ঘনত্বের সমান হলেও ও ভাসবে না, তরলের ঘনত্বের ঠিক দ্বিগুণ, তরলের ঘনত্বের থেকে দ্বিগুণ হয়ে গেলে, বেশি হয়ে গেলে ডুবে যাবে, দ্বিগুণ হলে তো আরও ডুবে যাবে, ঠিক আছে, তাহলে ডুবে যাবে, হবে না। তাহলে তরলের ঘনত্ব অপেক্ষা কম, একদম সঠিক উত্তর। তরলের ঘনত্ব অপেক্ষা যদি কম হয় ঘনত্ব, তাহলেই ও ভেসে থাকবে। যেমন তুমি দেখবে জলের ওপর তেল ভাসছে, আমরা দেখেছি তেল ফেলে দেবে জলের ওপর, দেখবে ভাসবে। এমনি দেখে মনে হবে যে জলের ঘনত্ব কম, তেলের ঘনত্ব বেশি, তেলকে মনে হবে বেশি ঘন, কিন্তু না, জলের ঘনত্ব বেশি, তেলের ঘনত্ব কম, সেই জন্যই জলের ওপর তেল ভাসে। এরকম পৃথিবীতে প্রচুর বস্তু আছে যেগুলো তরলের ওপর ভাসছে, তাহলে যারা তরলের ওপর ভাসছে তাদের ঘনত্ব কি হয়, কম হয় তরলটার থেকে, সেই জন্যই ভেসে থাকে। যদি তার ঘনত্ব বেশি হতো তাহলে ও কি করতো, তরলের নিচে চলে যেত, ঠিক আছে, বা সমান হলে পরে কি হতো, ডুবে ডুবে ভাসতো। চলে এসো পরের কোশ্চেনে, দেওয়া আছে ডিএনএ প্রতিলিপি ঘটে কোন পর্যায়ে, ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে কোন পর্যায়ে। এই কোশ্চেনের উত্তর জানার আগে একটু কনসেপ্ট জেনে নাও। দেখো যখন কোষ বিভাজন হয়, কোষ বিভাজন মানে একটা কোষ থেকে যখন দুটো কোষ হয়, তখন একটা কোষ থেকে যখন দুটো কোষ হয় তখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কোষটা যায়। কোষটা প্রথমে বড় হয়, তারপরে আস্তে আস্তে তার নিউক্লিয়াস দুভাগ হয়, তারপরে সাইটোপ্লাজম দুভাগ হয়, এবং সাইটোপ্লাজম দুভাগ হয়ে গেলে তখন আমরা দেখতে পাই দুটো কোষ হচ্ছে। তাহলে এই যে নিউক্লিয়াস বিভাজন হলো, কোষ বড় হলো, সাইটোপ্লাজম বিভাজন হলো, এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে যায়, হুট করে হয়ে যায় না। তো এই প্রক্রিয়াগুলোকে দুটো দশায় নাম দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজে কি হবে, কোষ আকৃতিতে বড় হবে, একটা কোষ থাকবে, সেই কোষটা আকৃতিতে আস্তে আস্তে বড় হবে। এই ইন্টারফেজের মধ্যে আবার দশা আছে, ইন্টারফেজের মধ্যে তিনটে দশা আছে, G1 S আর G2, G1 S আর G2, এই তিনটে দশার মধ্যে দিয়ে কোষটা আস্তে আস্তে বড় হতে থাকবে। স্যার কি হবে, প্রথমে দেখো এখানে G1 দশা, এটাকে বলা হচ্ছে গ্রোথ 1 দশা। এই দশায় কোষের মধ্যে কোষীয় দ্রব্য, কোষীয় পদার্থ এগুলো আস্তে আস্তে বিভিন্ন কোষীয় অঙ্গাণু বড় হতে থাকবে, কোষ আকৃতিতে বাড়তে থাকবে। তারপরে হবে এস দশা, এস দশায় হবে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ এখানে রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএর প্রতিলিপিকরণ ঘটছে, ডিএনএ কি হচ্ছে, সংখ্যায় বাড়ছে, ডিএনএ কি হচ্ছে না, আকারে বড় হচ্ছে। তাহলে ডিএনএর প্রতিলিপিকরণ ঘটছে কোন দশায়, এস দশায়। এবং তারপরে আসে G2 দশা, এটা হচ্ছে গ্রোথ 2 দশা। তারপরে আবার কোষ বৃদ্ধি পায়, কোষ আকৃতিতে বড় হয়, কারণ কোষকে দুভাগ হতে হবে, ওকে আকৃতিতে বড় হতে হবে, তাহলে কোষ আকৃতিতে বৃদ্ধি পায়। এবং তারপরে ইন্টারফেজ শেষ হয়ে যায়, G1 S G2-র পরে শুরু হয়ে যায় এম ফেজ, শুরু হয় কি বাবা, এম ফেজ, যাকে আমরা বলি মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজের মধ্যে দুটো দশা থাকে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, কি বলছি আমরা, ক্যারিওকাইনেসিস বলছি একটা, একটা হচ্ছে সাইটোকাইনেসিস বলছি আমরা। এই ক্যারিওকাইনেসিসের মধ্যে কি হয়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, নিউক্লিয়াস আস্তে আস্তে বড় হয়, নিউক্লিয়াসের ওপরে কোষ নিউক্লিয় পর্দা আছে সেটা বিলুপ্ত হয়ে যায়, এবং তারপরে আস্তে আস্তে নিউক্লিয় জালিকা থেকে বাবা কি তৈরি হয়, নিউক্লিয় জালিকাগুলো থেকে আস্তে আস্তে ক্রোমোজোম তৈরি হয়, সেই ক্রোমোজোম ভাগ হয়, সেই ক্রোমোজোম ভাগ হয়ে ওপরে হাফ চলে যায়, নিচে হাফ চলে আসে, এবং তারপরে ওখান থেকে আস্তে আস্তে আবার নিউক্লিয় পর্দা আবার যুক্ত হয়ে যায়, এবং দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। কিরকম ভাবে হয় একটু বলুন দেখি। দেখো একটুখানি সময় নিচ্ছি বাবা। দেখো একটা কোষ আছে, কোষ আকৃতিতে বড় হলো, এবার এই নিউক্লিয়াস আছে ভেতরে, এই নিউক্লিয়াস এই ইন্টারফেজে বড় হয়ে গেল, ইন্টারফেজে বড় হয়ে যাওয়ার পরে এম ফেজে ঢুকলো, এম ফেজে ঢোকার পরে কি হলো, ক্যারিওকাইনেসিস ঘটবে। ক্যারিওকাইনেসিসের মধ্যে নিউক্লিয়াসের ওপরে যে নিউক্লিয় পর্দা আছে, এই পর্দা আস্তে আস্তে উঠে যাবে, এই পর্দাগুলো উঠে যাবে, আস্তে আস্তে এই পর্দা উঠে যাবে, উঠে গেলে নিউক্লিয় জালিকা থাকবে, নিউক্লিয় জালিকাগুলো আস্তে আস্তে ক্রোমোজোম তৈরি করবে, জোড়ায় জোড়ায় ক্রোমোজোম তৈরি করবে।
মানুষের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়। এই 23 জোড়া ক্রোমোজোম এখানে তৈরি হয়ে যাবে এবং সেই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দুটো পার্টে ভাগ হয়ে যাবে, এরকম করে বেম তৈরি করে ফেলবে, ঠিক আছে, এরা বেম তৈরি করবে, এগুলো বেম, ঠিক আছে, বেম তৈরি হবে, দুটো পার্টে ভাগ হয়ে যাবে ক্রোমোজোমগুলো, দুটো পার্টে এখানে হাফ পার্ট ওপরে হাফ পার্ট নিচে, হাফ পার্ট ওপরে হাফ পার্ট নিচে, ঠিক আছে, অর্ধেক ক্রোমোজোম উপরে অর্ধেক ক্রোমোজোম নিচে, সংখ্যা একই থাকবে, শুধু দুটো ভাগে ভাগ হয়ে যাবে, চলে যাবে উপরে হাফ পার্ট নিচে, ঠিক আছে। এগুলোর নাম কি স্যার? এগুলোর নাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই দশাগুলোর মাধ্যমে কি হবে না এগুলো ঘটতে থাকবে, তারপরে হাফ পার্ট চলে যাবে ওপরে, ওপরে গিয়ে আবার নিউক্লিয় জালিকা সৃষ্টি করবে, নিচের পার্টে চলে আসবে হাফ ক্রোমোজোম, এসে আবার নিউক্লিয় পর্দা সৃষ্টি করবে, আবার নিউক্লিয় লাশ সৃষ্টি করবে, সৃষ্টি করে দুটো এখানে নিউক্লিয়াস তৈরি করে ফেলবে। তাহলে এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়া, যেটা একদম শর্টে তোমাদেরকে বললাম, এটা কোর্সের ভেতরে আমি পুরো টানা একদিন ধরে করাই, 1.5 দিন ধরে করাই, দুটো ক্লাসের মধ্যে করাই, তাহলে এগুলোকে পুরো জানতে হবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবং তারপরে এখানে কি হবে, কোষ আস্তে আস্তে এখানে সাইটোকাইনেসিসের মাধ্যমে দুটো কোষে পরিণত হয়ে যাবে, ভাঁজ হতে থাকবে, ভাঁজ হবে, ভাঁজ হয়ে হয়ে আস্তে আস্তে ওপরে কোষ, নিচে কোষ, এখানে নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। এরকমভাবে কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে, আমি শর্টে বলা তোমাদেরকে চেষ্টা করলাম, এটাকে সাইটোকাইনেসিস বলা হচ্ছে, ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে। তো চলে এসো আমাদের মেন কোশ্চেনে চলে আসি, বলতে শুরু করলে সারা ক্লাস এটাই বলে যাব। দেখো ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে কোন পর্যায়ে না এস দশায়, বললাম ডিএনএ প্রতিলিপিকরণ ঘটছে, তাহলে ডিএনএ প্রতিলিপিকরণ এস দশার মধ্যে ঘটছে, ক্লিয়ার। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন আমাদের দেয়া আছে, যদি মহাকর্ষ বলের অধীনে থাকা কোনো বস্তুর প্রাথমিক বেগ অভিকর্ষজ ত্বরণ এবং উচ্চতা ইউ, জি এবং এইচ হয়, তাহলে চূড়ান্ত বেগ ভি পাওয়া যায়, তখন কোন সম্পর্কটা এখানে সত্য জানতে চেয়েছে। দেখো গ্রুপ ডি লেভেলে আসা প্রশ্ন, গ্রুপ ডি 2026-এ দিয়েছে। হ্যাঁ, কয়েকদিন আগে একটা কমেন্ট করেছিল, স্যার গ্রুপ ডিতে আমরা কি কঠিন কঠিন জিনিস পড়বো, মাধ্যমিক পাশের তো পরীক্ষা স্যার, তাহলে আমরা এত কঠিন জিনিস পড়ছি কেন, এগুলো তো অনেক হাই লেভেলের প্রশ্ন, কেন পড়ছি, প্রশ্ন দিয়েছে এখানে তাই পড়তে হবে। দেখো প্রশ্ন আসছে, প্রশ্ন দিয়েছে কোন লেভেলে দেখো, দেখে নাও, ঠিক আছে, এই সব প্রশ্ন দিচ্ছে, বলে স্যার এইসব প্রশ্ন করবো কি করে, 2 মিনিট দাও আমাকে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 মিনিট, দেখো যদি কোনো বস্তু, মনে করো কোনো একটা বস্তু যাচ্ছে, ঠিক আছে, কোনো একটা বস্তু এখানে যাচ্ছে, মনে করো চিন্টু যাচ্ছে, ঠিক আছে, ড্যাং ড্যাং করতে করতে যাচ্ছে, এই চিন্টুর প্রথমে বেগ ছিল ইউ, প্রথমে বেগ ছিল ইউ, ইউ বেগে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ইউ বেগে যাচ্ছে, এবং শেষে গিয়ে টি সময় পরে গিয়ে তার বেগ হয়ে গেল এখানে, এখানে তার বেগ হয়ে গেল কত বাবা, এখানে তার বেগ হয়ে গেল ভি, এখানে তার বেগ হয়ে গেল কি ভি, এবং তার যদি ত্বরণ এখানে এ হয়, তার ত্বরণ এ ত্বরণ নিয়ে যাচ্ছে, এবং যে ডিস্টেন্সটা সে কভার করছে সেটা যদি এস দূরত্ব হয়, অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, দেখো একদম পাবে না ভয়, অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, তাহলে আমাদের একটা ফর্মুলা আমরা পড়েছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হয়, একটা ফর্মুলা আমরা পড়েছি ছোটবেলায়। এবারে এরা বলেছে দেখো এই ফর্মুলাটা জানতে হবে, ঠিক আছে, হ্যাঁ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা কখন হয়, এটা যখন ত্বরণ হচ্ছে তখন হয়, যখন ত্বরণ হচ্ছে তখন হয়, যখন মহাকর্ষ বল বা এখানে অভিকর্ষ বলের অধীনে থাকছে বস্তু, তখন নিচের দিকে পড়ছে, অভিকর্ষ বলের দিকে পড়ছে, এই জন্য এখানে কি হবে, এখানে কিছু চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে দাদা, এখানে বস্তু ওপর থেকে মনে করো নিচে পড়ছে, চিন্টু মনে করো ঝাঁপ মারছে, ঠিক আছে, চিন্টু কি করছে, সোজা না গিয়ে ঝাঁপ মারছে ওপর থেকে নিচে, ঠিক আছে, ওপর থেকে নিচে মনের দুঃখে কি করছে, ঝাঁপ মারছে, ওপর থেকে নিচে ঝাঁপ মারছে, তাহলে কি হবে, তাহলে মনে করো ওর যেখানে ডিস্টেন্স গেছিল, অতিক্রান্ত দূরত্ব এস ছিল, ওই এসের জায়গায় এখানে এ হচ্ছে এইচ ডিস্টেন্স নামছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ছিল, ওই এসের জায়গায় এখানে কি করছে, এইচ নামছে, তাহলে এস ইকুয়াল টু এখানে এইচ হয়ে যাবে, আর এখানে যেটা ত্বরণ ছিল এখানে সেটা অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের প্রভাবে এখানে নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, তাহলে এর জায়গায় হয়ে যাবে জি, এর জায়গায় হয়ে যাবে জি, তাহলে আমরা লিখতে পারবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 লিখলাম, এর জায়গায় কি লিখবো, এর জায়গায় বলেছি জি হবে, জি অভিকর্ষজ ত্বরণ কাজ করছে জি, আর এস এর জায়গায় কি লিখবো আমরা, এস মানে এখানে হাইট বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে, এই ডিস্টেন্সটা বোঝাচ্ছে, তাহলে এখানে এস এর জায়গায় এইচ লিখে দেবো, 2gh, এবার এটাকে তুমি কি করবে, এই ইউ স্কোয়ারটাকে এপাশে নিয়ে এসো, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার এপাশে ছিল, এপাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gs, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gs, মেন ফর্মুলা কি না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এখান থেকে এসেছে, এটা বুঝতে হবে, ঠিক আছে, তাহলে অপশন দেখো এখানে কোনটা হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অপশন এ, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, দেখো
জলের দরে ফলের রস লাগবে, ঠিক আছে, এখানে তাড়াহুড়ো করে আমি করালাম। এগুলোই কোর্সের ভেতরে পড়াই, বেসিক থেকে পড়াই, কনসেপ্ট সহকারে পড়াই যারা এই সমস্ত ক্লাস করে। এই জন্য ছেলেমেয়ে বলতে পারছে 2026-এর পরীক্ষায় স্যার আমি 24টা কমন পেয়েছি, স্যার আমি 25টা কমন পেয়েছি, কনসেপ্ট পড়েছে। কনসেপ্ট থেকে পড়লে পারে এই সবগুলো জলের দরে ফলের রস লাগবে। কিন্তু যারা পড়বে না ভাববে স্যার মাধ্যমিক পাশের তো পরীক্ষা, ঠিক আছে, গ্রুপ ডির পরীক্ষা, তো আমাদের এগুলো কোশ্চেন আসবে না স্যার। দেখো কোশ্চেন দিয়েছে বাবা, ঘেটে দেখে নেবে, ঠিক আছে, হ্যাঁ পিডিএফ অনুযায়ী পেয়ে যাবে, হ্যাঁ অনলাইনে পেয়ে যাবে, দেখে নেবে, খুলে খুলে কোশ্চেনের লেভেল দেখবে। তো পড়তে হবে, কনসেপ্ট পড়তে হবে। আর যদি ভাবো স্যার আপনার কাছ থেকে পড়বো, আমার কাছ থেকে যদি পড়তে চাও তাহলে পরে ইও স্টাডি অ্যাপে চলে যাবে। ইও স্টাডি অ্যাপে চলে যাবে, কোথায় পাবে? গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও ইও স্টাডি অ্যাপ, যেখানে পুরো সায়েন্সটাকে আমি করাচ্ছি। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ থেকে শুরু করে, জেনারেল সায়েন্সের ব্যাচ থেকে শুরু করে, এসএসসি ফাউন্ডেশনের ব্যাচ থেকে শুরু করে, পুলিশের ফাউন্ডেশন থেকে প্রত্যেক জায়গায় সায়েন্সকে আমি পড়াই। তো সায়েন্স একবার আমার কাছ থেকে পড়ে নাও। অল ইন্ডিয়াতে যে কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে আমি গ্যারান্টি সহকারে বলছি একটাও কোশ্চেন তোমার আটকাবে না, কারণ আমি কনসেপ্ট দিয়ে পড়াই। তো কনসেপ্ট সহকারে পড়তে গেলে যেতে হবে ইও স্টাডি অ্যাপের মধ্যে। চলো পরের কোশ্চেনে চলে আসি, দেরি করছি না বেশি আমি, হ্যাঁ, কারণ প্রচুর কোশ্চেন করাবো এবং কোশ্চেনের পিছনে কনসেপ্ট করাবো, কোশ্চেন করাবো, কোশ্চেনের পিছনে কনসেপ্টও তোমাকে দেখাবো, কনসেপ্ট কেন জরুরি তুমি বুঝতে পারবে। দেখো এইসব সুযোগ সুবিধাগুলো পাবে তুমি এখানে, দেখে নেবে একবার, এবং আরও জানতে কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে। চলে এসো, বলেছে এনটিপিসি পরীক্ষা 2025, দেখো ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়া কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড জানতে হবে। ক্যালসিয়াম অক্সাইড কার নাম? দেখো জেনে নাও, ক্যালসিয়াম অক্সাইড এর নাম হচ্ছে CaO। ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হচ্ছে? CaO। একে আমরা পোড়া চুন বলি, পরীক্ষায় এই কোশ্চেনটাও দিয়েছে, পোড়া চুন কাকে বলা হয়? তো পোড়া চুনের নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তার সঙ্গে জল, জল মানে কি দাদা? জল মানে হচ্ছে H2O। জল মানে কি? H2O। এই দুটো যদি বিক্রিয়া করাই, দেখো ক্যালসিয়াম অক্সাইড পোড়া চুন তার সঙ্গে জল যদি রিয়াকশন করে তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে আমাদের CaOH গ্রুপ 2। এর নাম কি? এর নাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে, যাকে আমরা বলছি কলিচুন। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, কারণ OH আছে, হাইড্রক্সাইড, এর নাম হচ্ছে তোমার, মনে রাখবে এর নাম কি বাবা? কলিচুন, কলিকালের চুন, কলিচুন। এবং প্রচণ্ড হিট তৈরি হবে, প্রচণ্ড হিট জেনারেট হবে, তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। তুমি পোড়া চুনকে জলের মধ্যে দেবে, টকবক টকবক করে ফুটবে, টকবক টকবক করে ফুটবে, তাহলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আর প্রচুর হিট উৎপন্ন হবে। দেখবে চুন, দেখবে আগেকার দিনে চুন দেওয়া হতো, ঠিক আছে, হ্যাঁ, বাবাকে মাকে জিজ্ঞেস করবে যে চুন দিলে পারে জলের মধ্যে কি হয়? না, প্রচুর তাপ উৎপন্ন হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় আর তাপ উৎপন্ন হয়, চুনকাম করা হতো। এখন তো রং বেরিয়ে গেছে, তখন চুনকাম করা হতো ছোটবেলায়, ঠিক আছে। চলে এসো, তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অপশন এ আমাদের সঠিক উত্তর। চলে এসো, পরের নামগুলো বলে দিই। দেখো CaCO3 এর নাম কি? এর নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, ডাইরেক্ট পরীক্ষায় তোমাকে নামও জিজ্ঞেস করতে পারে যে বলো CaCO3 এর নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। CaCl2 এর নাম ক্যালসিয়াম ক্লোরাইড। এর নাম কি বাবা? ক্যালসিয়াম, পরে রাখবে, ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে এর নাম। CaSO4 ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট মনে রাখবে। চলে এসো বাবা পরের কোশ্চেনে। দেখো বলেছে আলোর প্রতিসরণের সূত্র কে দেন? আলো থেকে তো ভরে ভরে প্রশ্ন দিয়েছে 2026-এ, হ্যাঁ, যে কোনো পরীক্ষা, রেলের ক্ষেত্রে ভরে ভরে পরীক্ষা, এনটিপিসিতে দিয়েছে, গ্রুপ ডিতে দিয়েছে, টেকনিশিয়ানে দিয়েছে, প্রত্যেক জায়গায় দিয়েছে। দেখো আলোর প্রতিসরণের সূত্র যে দেন তার নাম হচ্ছে বিজ্ঞানী স্নেল। স্নেলের সূত্র বলা হচ্ছে আলোর স্যার প্রতিসরণটা কি হয় একটু বলে দিন। দেখো একটু শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আলোর প্রতিসরণ হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, মনে করো এখানে দেওয়া আছে লঘু মাধ্যম, লঘু মাধ্যম মনে করো বায়ু দেওয়া আছে, ঠিক আছে, আর এখানে যাচ্ছে ঘন মাধ্যমে, মনে করো জলে যাচ্ছে, জল মাধ্যমে যাচ্ছে, ঘন মাধ্যম। তাহলে এখানে বায়ু থেকে যখন জলের মধ্যে যাচ্ছে তখন আলোকরশ্মি এই বায়ু থেকে গিয়ে জলে প্রবেশ করার সময় যাওয়ার কথা ছিল সোজাসুজি এই পথে, কিন্তু যখন ও ঘন মাধ্যমে যাবে তখন কি করবে? ও একটু সরে যাবে, বলো না দাদা আমি সরে যাচ্ছি, তাহলে এই পথ দিয়ে যাবে, একটু সরে যাচ্ছে। এই যে আলোর প্রতিসরণ ঘটছে, ঠিক আছে, আলো আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় ও বাঁক নিচ্ছে, দিক পরিবর্তন করছে, এই ঘটনাকে আমরা বলছি আলোর প্রতিসরণ। তেমনই ভাবে যদি উল্টো হয়, স্যার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, মানে জল থেকে যদি বায়ুর মধ্যে যায় তখন আলোকরশ্মি মনে করো জল থেকে এবার বায়ুতে আসছে, জলের মাধ্যম থেকে আস্তে আস্তে বায়ু মাধ্যমে নামছে বা উঠছে, তাহলে এবার এই যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু ও তখন কি করবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এটাকে অভিলম্ব বলে, ঠিক আছে, দূরে সরে গেল, ঠিক আছে। তাহলে ঘন থেকে লঘুতে গেলে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, আর লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে সরে আসবে, অভিলম্বের দিকে সরে আসবে, ঠিক আছে। তাহলে মনে রাখবে এটা হচ্ছে প্রতিসরণ। আর প্রতিসরণের যে সূত্র
এই যে স্নেলের সূত্র বলি আমরা, এই কোণটাকে আমরা আপতন কোণ বলি, এই কোণটাকে আমরা প্রতিসরণ কোণ বলি। আপতন কোণ, প্রতিসরণ কোণ, এখানেও তাই, আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। মনে রাখবে যদি লঘু থেকে ঘনতে যায় তাহলে আই কোণের মানটা বড়, এখানে আর কোণটা চলে আসছে এদিকে, এই কোণটা হচ্ছে ছোট হয়ে যায়। যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে আই কোণটা ছোট হয়, আর কোণটা বাবা বড় হয়ে যায়, এবং এই দুটো কোণের অনুপাত ধ্রুবক হয়, দুটো কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। সাইন আই বাই সাইন আর, এই মানটাকে আমরা বলি ধ্রুবক, এই মানটা হচ্ছে ধ্রুবক, একে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। এই মিউকে বলা হচ্ছে মাধ্যমের প্রতিসারাঙ্ক। কি বলা হচ্ছে? প্রতিসারাঙ্ক বলা হচ্ছে। লিখে নাও, মাধ্যমের প্রতিসারাঙ্ক বলা হচ্ছে মিউকে, মাধ্যমের প্রতিসারাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে স্নেলের সূত্র, আমরা বলে থাকি এটাই প্রতিসরণের সূত্র, স্নেলের সূত্র। ঠিক আছে বাবা, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেয়া আছে 10 ওহম আর 20 ওহম রোধের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? বারংবার শিখেছি এই টাইপের অঙ্ক, চলে যাবে 3 মাস আগে 6 মাস আগের ক্লাসে, দেখবে যে এই টাইপের অঙ্ক বারংবার করিয়েছি, দিয়েছে গ্রুপ ডিতে। দেখো এখানে দেওয়া আছে 10 ওহম আর এখানে দেওয়া আছে 20 ওহম, দুটো রোধ দেওয়া আছে। দেখো যদি আমি সমান্তরালে যোগ করি তাহলে ছবি এরকম হয়, সমান্তরাল সমবায়ের ছবি বাবা এরকম হয়। এখানে হচ্ছে 20 ওহম দেওয়া আছে, এবং এর তুল্য রোধ বার করতে গেলে, আমরা ফর্মুলা জানি 1/r ইকুয়ালস টু 1/r1, 1/r2, এরকম করে চলে, 1/r3, r4 করে চলতে থাকে। এবারে এখানে যদি মানগুলো বসিয়ে দাও, 1/r মানে 1/10, ঠিক আছে, 1/10, 1/r2 মানে 1/20 বসিয়ে দিলে ব্যাস, 3 নেই, বসালাম না। এবার এখানে লসাগু করে দাও, দেখো এখানে 20 আর 10 এর লসাগু হচ্ছে 20 পেয়ে গেলে, তাহলে 10 দুগুণে 20 আর 20 খে 20, উপরে চলে আসবে 3, নিচে আসবে 20, উপরে আসবে 3, নিচে আসবে 20। উল্টে দাও, এটাকে উল্টে দাও, তাহলে 1/r এর মান এটা, তাহলে r এর মান কত হবে? উল্টে দিতে হবে, উপরে 20 নিচে 3, ভাগ করো, 3 6 18, তাহলে 6 পয়েন্ট সামথিং পাচ্ছ, 6.67 অপশানে আছে। উত্তর আমার এ হয়ে গেল, উত্তর আমার এ হয়ে গেল। স্যার যদি সমান্তরাল না হয় শ্রেণীতে হতো, শ্রেণীতে হলে পরে এরা নর্মাল যোগ, r ইকুয়ালস টু r1 প্লাস r2 প্লাস r3। যদি শ্রেণীতে হতো তাহলে তার ফর্মুলা হচ্ছে r ইকুয়ালস টু r1 প্লাস r2 প্লাস r3 যোগ করে দিতে, 10 প্লাস 20 করে দিতে 30 আমার উত্তর হয়ে যেত। ক্লিয়ার? একদম। নেক্সট কোশ্চেন, চলে এসো পরের প্রশ্নে। আচ্ছা, একটা ছবি এখানে দিয়েছি, এই ছবিটার 3টে রোধ দেওয়া আছে, একটা 4 ওহম, একটা 12 ওহম, একটা 6 ওহম। এই 3টে রোধ হচ্ছে সমান্তরালে যুক্ত আছে। কোথায় যুক্ত আছে বাবা? সমান্তরালে যুক্ত আছে। তোমাকে এরকম ছবি দিয়েও কোশ্চেন দিতে পারে, বা তোমাকে লিখেও বলে দিতে পারে যে 4 ওহম, 12 ওহম এবং 6 ওহমকে সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কত হবে। তো এই রোধ 3টের তুল্য রোধ কত হবে কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে। এটা তোমার জন্য আমি HW দিলাম, এটা কমেন্ট বক্সের মধ্যে বলবে এই 3টে রোধের তুল্য রোধ কত হবে, সমান্তরালে যুক্ত রয়েছে। নেক্সট কোশ্চেন, চলে এসো। বলেছে বলের এসআই একক কি? খুব সোজা প্রশ্ন, জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। কিছু প্রশ্ন থাকবে এমন যেগুলো জলের দরে ফলের রস লাগবে, সেটা তুমিও পারবে, তোমার বন্ধুও পারবে, ঠিক আছে, চিন্টুও পারবে, মিন্টুও পারবে, ঠিক আছে। কিন্তু কিছু কোশ্চেন থাকবে যেগুলো সবাই পারবে না, সেগুলো চিন্টু পারলে মিন্টু পারবে না, মিন্টু পারলে চিন্টু পারবে না, যে পড়াশোনা করবে সে পারবে। এবং এই কোশ্চেনগুলোই সিলেকশন পাওয়াতে তোমাকে সাহায্য করবে, ঠিক আছে বাবা। দেখো এখানে বলের এসআই একক, বলের এসআই একক সবাই, এটা সহজ প্রশ্ন, নিউটন, অপশন নাম্বার বি, তাই তো। অনেকে কিন্তু ডাইন করে দিতে পারে, কিন্তু ডাইন হবে না বাবা, কি হবে এখানে? নিউটন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ডাইন হচ্ছে সিজিএস একক, সিজিএস একক হচ্ছে ডাইন। স্যার ওয়াট কার একক? স্যার ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, হচ্ছে ওয়াট, মনে রাখবে, ঠিক আছে। পাস্কাল কার একক? স্যার পাস্কাল চাপের একক, চাপ দিলে লোকে পাস দিয়ে দেয়, চাপ দিলে পাস দিয়ে দেবে, পাস্কাল হচ্ছে চাপের একক, তাহলে হচ্ছে চাপের একক হচ্ছে পাস্কাল, মনে রাখবে। ক্লিয়ার? চলে এসো পরের প্রশ্নে। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে মৌলগুলোকে কোন ক্রমে সাজিয়েছিলেন? দেখো মেন্ডেলিভ তার পর্যায় সারণী সাজিয়েছিলেন, অপশন দেওয়া আছে ক্রমবর্ধমান পারমাণবিক ভর, ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা, দেওয়া আছে ক্রমহ্রাসমান পারমাণবিক ব্যাসার্ধ, ক্রমবর্ধমান নিউট্রন সংখ্যা। কোনটা সঠিক উত্তর হবে? দেখো একটু তোমাদের জানিয়ে দিই যে মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন, মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন মাত্র 63খানা মৌল আবিষ্কার করা গিয়েছিল, 63, মাত্র 63টা মৌল তখন ছিল পৃথিবীতে, এই 63টা মৌল আবিষ্কার হয়েছিল। তিনি সেই মৌলগুলোকে এরকমভাবে সাজিয়েছিলেন কতগুলো পর্যায়ে, কতগুলো শ্রেণীতে, কতগুলো শ্রেণী, এই উলম্বগুলোকে বলা হয় শ্রেণী বাবা, এবং এই যে এই দাগগুলোকে বলা হচ্ছে পর্যায়। তাহলে অনুভূমিকগুলোকে বলা হচ্ছে পর্যায়, উলম্বগুলোকে বলা হচ্ছে শ্রেণী। কিন্তু তখন এই মাঝে মাঝে যে ঘরগুলো আছে এগুলো ফাঁকা রেখে দিয়েছিলেন, সব ঘর তিনি পূরণ করতে পারেননি। তিনি 63খানা মৌলকে সাজিয়েছিলেন এবং তিনি পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন, পারমাণবিক ভর অনুযায়ী।
কি হিসেবে সাজিয়েছিলেন? পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। কিন্তু বর্তমানে যে আধুনিক পর্যায় সারণী সাজানো হয়েছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী। তিনি পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিটা দূর করে বর্তমানে যে মজলের পর্যায় সারণী রয়েছে, সেখানে নিলস বোরের পর্যায় সারণী রয়েছে, তারা কি করেছেন? তারা হচ্ছে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা করে দিয়েছেন। তাহলে এখানে উত্তর দিয়েছে কি বাবা? উত্তর দিয়েছে পারমাণবিক ভর। অপশন এ আমাদের সঠিক উত্তর। যদি পারমাণবিক সংখ্যা বলে দেয় বা এখানে আধুনিক পর্যায় সারণী বলে, তাহলে উত্তর হবে তখন পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে স্যার, মেন্ডেলিভের যে পর্যায় সারণী, সেখানে কতগুলো পর্যায় কতগুলো শ্রেণী ছিল? দেখো, মেন্ডেলিভের যে পর্যায় সারণী, সেখানে শ্রেণী ছিল 9টা, আর পর্যায় ছিল 7টা, আর আধুনিক যে পর্যায় সারণী, সেখানে পর্যায় তো 7টা আছে, কিন্তু শ্রেণীর সংখ্যা বাবা 18খানা হয়ে গেছে। ভালো করে পর্যায় সারণী পড়তে হবে। দেখবে পর্যায় সারণীর ক্লাস আমি করিয়েছি, ইউটিউবে করিয়েছি, তোমরা দেখে নেবে। পর্যায় সারণী কীভাবে মুখস্থ করতে হয়, পর্যায় সারণীতে কী কী কোশ্চেন দেয়, ক্ষার ধাতু কোনগুলো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনগুলো, হ্যালোজেন মৌল কোনগুলো, নিষ্ক্রিয় মৌল কোনগুলো, কেন বলা হচ্ছে তাদেরকে নিষ্ক্রিয় মৌল, কেন বলা হচ্ছে ক্ষার ধাতু, কেন বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এগুলো জানতে হবে। এবং এদের প্রত্যেকের যোজ্যতা কত হয়, কারা কার সঙ্গে রিয়াকশন করে, এগুলো পড়তে হবে। চলে আসো পরের কোশ্চেন। কাঠবিড়ালির শরীরকে নিম্নলিখিত কোন হরমোন ব্যবহার করে ও লড়াই করার বা পালিয়ে যাওয়ার জন্য শক্তি যোগান পায় বা উৎসাহ পায় বা প্রস্তুত হয়? দেখো, একটা হরমোন আছে, আমাদের দেহ তো ক্ষরিত হয় এবং কাঠবিড়ালির দেহ ক্ষরিত হচ্ছে, তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন হরমোন কি করে? এটাকে জরুরিকালীন হরমোন বলা হচ্ছে, এটাকে আপৎকালীন হরমোন বলা হচ্ছে। এই হরমোন ক্ষরিত হয়ে যায় মানুষের উত্তেজনা যখন হয়, মানুষ যখন দৌড়োয়, মানুষ যখন ভয় পেয়ে যায়, এই সময় মানুষের দেহ ক্ষরিত হয়, এই সময় কাঠবিড়ালির দেহ ক্ষরিত হয়। এই জন্য যখন কাঠবিড়ালি পালিয়ে যায় কোনো কিছু দেখে, তখন তার মধ্যে এই হরমোন ক্ষরিত হচ্ছে। যখন দৌড়াচ্ছে তখন ক্ষরিত হচ্ছে, যখন কারোর সঙ্গে লড়াই করছে তখন ক্ষরিত হচ্ছে এই অ্যাড্রিনালিন হরমোন। স্যার, মানুষের দেহের অ্যাড্রিনালিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় বা সেই গ্রন্থি কোথায় অবস্থান করছে? চলো একবার দেখে নাও। দেখো, মানুষের দেহের মধ্যে এক জোড়া কিডনি আছে, বৃক্ক আছে। আমাদের উদর গহ্বরের পিছন দিকে এক জোড়া বৃক্ক পাওয়া যায়। বৃক্ক হচ্ছে মানুষের প্রধান রেচন অঙ্গ, এটাও পরীক্ষায় দিয়েছে। দেখো, এই বৃক্কের ওপরে এই টুপির মতো যে অংশ, এই টুপির মতো অংশকে বলা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে কি বাবা? অ্যাড্রিনালিন হরমোন, যেটাকে জরুরিকালীন হরমোন বলা হচ্ছে বা আপৎকালীন হরমোন বলা হচ্ছে। এই হরমোন যখন উত্তেজনাপূর্ণ অবস্থা হয়ে যায়, যখন ভয় পেয়ে যায় কেউ, যখন কেউ দৌড়ায়, যখন খুব আবেগপ্রবণ অবস্থা হয়ে যায়, তখন এই হরমোন ক্ষরিত হয়। আপদের সময়, বিপদের সময়, জরুরি সময় ক্ষরিত হয়। এই জন্য কে বলা হচ্ছে আপৎকালীন জরুরিকালীন হরমোন। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেয়া আছে পেনিসিলিনের আবিষ্কারের প্রধান প্রভাব কি ছিল? পেনিসিলিন খুব ইম্পর্টেন্ট একটা আবিষ্কার। পেনিসিলিন আবিষ্কারের প্রভাব কি ছিল? দেখো, অপশন কি দিয়েছে দেখে নিই। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি ভাইরাসের প্রথম অ্যান্টিভাইরাল ড্রাগ না। এইচআইভির এখনো কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ পাওয়া যায়নি, অ্যান্টিবডি ওষুধ আবিষ্কার করা যায়নি। ঠিক আছে, গুটি বসন্ত প্রতিরোধের জন্য প্রথম ভ্যাকসিন না, এটা ভ্যাকসিন নয়, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। পেনিসিলিনকে বলা হচ্ছে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। এবং এটা গুটি বসন্ত হচ্ছে প্রথম ভ্যাকসিন। গুটি বসন্ত রোগের যে ভ্যাকসিন, সেটা প্রথম ভ্যাকসিন ছিল, কিন্তু এটা ভ্যাকসিন নয়। এই গুটি বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিল কে? তার মধ্যে আসছি, তার আগে পরের অপশন দেখে নিই। বলছে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের বিরুদ্ধে প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। একদম প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক কি হচ্ছে? প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন। অপশন নাম্বার সি বা 3 এখানে সঠিক উত্তর। জলাতঙ্ক প্রতিরোধ এবং নিরাময়ের জন্য ওষুধ না। চলে এসো এবার দেখে নিই এই অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিনের মধ্যে পার্থক্য কি রয়েছে। দেখো, অ্যান্টিবায়োটিক হচ্ছে তোমার শরীরে কোনো একটা রোগ প্রকোপ ঘটলো, তুমি কোনো ওষুধ খেয়ে নিলে, সেই সময়ের জন্য সেই হচ্ছে ব্যাকটেরিয়াকে, ভাইরাসকে মেরে ফেললো, তার ক্রিয়া নষ্ট হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর ভ্যাকসিন কোনটা বা টিকা কোনটা? যে তুমি ভ্যাকসিনটা নিলে শরীরে, ছোটোবেলায় নিতে পারো, রোগ না হলেও তুমি নিতে পারো, যাতে পরবর্তীকালে রোগের বিরুদ্ধে, কোনো সময় ওই রোগের যদি জীবাণু আসে, সেই রোগের বিরুদ্ধে সারা জীবন প্রতিরোধ ব্যবস্থা করে তুলবে। ওই জন্য বাচ্চাদেরকে দেখবে ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে, তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। অ্যান্টিবায়োটিক কোনো রোগ হলে দিতে হয়, আর ভ্যাকসিন রোগের আগেই দিয়ে দিতে হয়, যাতে পরবর্তীকালে রোগ হলে বা সারা জীবন তোমার দেহের মধ্যে তার ইমিউনিটি প্রদান করবে। তাহলে এখানে দেওয়া আছে প্রথম ভ্যাকসিনের নাম কি বললাম? গুটি বসন্ত, স্মল পক্সের ভ্যাকসিন হচ্ছে প্রথম ভ্যাকসিন, যেটা আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। মনে রাখবে নামটা, এডওয়ার্ড জেনার, পরীক্ষায় অনেকবার দিয়েছে। এডওয়ার্ড জেনার, এনাকে বলা হচ্ছে ইমিউনিটির জনক, এনাকে বলা হচ্ছে অনাক্রমতা বিদ্যার জনক। আর এই যে পেনিসিলিন, প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিয়াম নোটেটাম থেকে তৈরি করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। এই ব্যক্তি, হ্যাঁ, টেস্ট করছে। দেখো, আলেকজান্ডার ফ্লেমিং
প্রথম ব্যক্তি যিনি প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন। তাহলে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কি থেকে তৈরি হয়েছে? পেনিসিলিয়াম নোটেডাম। আর প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন গুটি বসন্ত বা স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেছেন? এডওয়ার্ড জেনার। ইমিউনিটির জনক কাকে বলা হচ্ছে? ইমিউনিটির জনক বলা হচ্ছে এডওয়ার্ড জেনারকে। তাহলে অ্যান্টিবায়োটিকের জনক কাকে বলা হচ্ছে? আলেকজান্ডার ফ্লেমিংকে বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত কনসেপ্ট আজকে ক্লাসের মধ্যে শেখালাম। আরও অনেক কোশ্চেন ছিল এখানে। আচ্ছা, একটা কোশ্চেন তোমাদের জন্য এইচডব্লিউ দিচ্ছি আমি, বলবে এটা যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? রাসায়নিক পরিবর্তন কোনটা কমেন্ট বক্সের মধ্যে বলবে। পরের দিন ক্লাসে আমি এখান থেকে শুরু করব। এখন থেকে রেগুলারলি সপ্তাহে চেষ্টা করব যে 2 থেকে 3টে করে ক্লাস তোমাদের রেলওয়ের জন্য যাক, যতদিন পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? কারণ পরপর পরীক্ষা রয়েছে রেলওয়ের জন্য, পরপর আমার ক্লাস এখন চলতে থাকবে। এনটিপিসি বলো, টেকনিশিয়ান বলো বা গ্রুপ ডি এর জন্য বলো, এই সমস্ত ক্লাস তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন দেবে, কারণ আমি রিসেন্ট প্রশ্ন করাবো। 25-এ 26-এ যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো ক্লাসের মধ্যে আমি নিয়ে আসবো, কনসেপ্ট সহকারে নিয়ে আসবো। তো চলো, দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। তখন ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।